ছি ছি, এটা এটা কে, এটা এটা গভর্নমেন্ট এটা এইগুলো করবে, কি বলেন? অ্যাটাকটার ঠেকাতে না পারার কিছু দায় সরকারের উপর চলে আসে না? আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি। উগ্র গোষ্ঠীর কথা বলা হয়েছে, উগ্র গোষ্ঠী কারা আসলে? আপনি বলবেন যে শফিক ঠিক না, আপনি জোরে সোরে বলেন। এখন পর্যন্ত নির্বাচনের আলাপটাই নেই, আর সব রকম আলাপ আছে। হ্যাঁ, আপনার পয়েন্ট অফ ভিউটা আমি মানলাম না। কেউ কেউ আপনার ডাস্টবিন শফিকও ডাকে। তো তাকে ডাস্টবিন বানানো হবে না তো তাকে কাকে বানানো হবে? এই তোরা শাহবাগে আয়। আমাকে বলেন যে আমি একটা রাব্বি, ইভেন আমারে আপনি গণশত্রুও বলেন। ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচন হচ্ছে তো। আমি 2 রকমের ওপেনিং ঠিক করছি, আমি কোনটা দেবো। মানে একটা হচ্ছে যে শফিক ভাই কেমন আছেন, এভাবে শুরু করব। আর একটু একটু আর একটা হচ্ছে একটু টাফার, একটু হয়তো টাফার, কাটতে দিচ্ছে। হ্যাঁ আই থিঙ্ক টাফার, হ্যাঁ, লাইক sure. আপনি আমাকে ডেকে এনে আমাকে মানে দুলাভাই সুলভ যদি কোশ্চেন করেন তাহলে তো না ঠিক আছে, আই হোপ, ঠিক না? থ্যাংক ইউ ইউ। হ্যাভ টু বি টাফ, যতটা টাফ, কারণ আপনার রিডার তো সেটাই জানতে চাচ্ছে। শিওর। ঠিক না? ভিউয়াররা। আমি একটা ওপেনিং দিয়ে আসি। আমি একটা স্ট্যাটাস থেকে পাঠ করছি। আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। একজন সাবেক সাংবাদিক হিসেবে আমি স্রেফ এটুকুই বলতে পারি, আমি দুঃখিত। আমি যদি পারতাম লজ্জায় মাটি ফাঁক করে মাটিতে নিজেকে পুঁতে ফেলতাম। এটা তিনি ইংরেজিতে লিখেছেন। কথা বলছিলাম শফিকুল আলমের ব্যাপারে। তিনি বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের প্রেস সেক্রেটারি। তিনি আছেন আজকে আমাদের পডকাস্টে। শফিক ভাই, থ্যাংক ইউ আসার জন্য। থ্যাংক ইউ। ওই প্রশ্নটা একটু করে আসি, আপনি কেমন আছেন? চ্যালেঞ্জিং টাইম বাট নট ব্যাড। চ্যালেঞ্জিং কেন? চ্যালেঞ্জিং কারণ আমাদের একটা ইলেকশন করতে হবে, 12ই ফেব্রুয়ারি ইলেকশন, এবং খুব ভালো একটা ইলেকশন। একটা ভালো ইলেকশন না করলে সমাজে ক্ষতটা থেকে যাবে। একটা ভালো ইলেকশনটা করা এই বাংলাদেশের জন্য জরুরি, বাংলাদেশের নতুন জেনারেশনের জন্য জরুরি, জেনজিদের জন্য জরুরি, বাংলাদেশের সবার জন্য জরুরি। এটা মানে এটা প্রফেসর ইউনূস খুব ভালোভাবে বুঝেন। উনি তার সর্বোচ্চ এফার্টটা দিচ্ছেন যাতে একটা ভালো ইলেকশন বাংলাদেশে হয়। ইলেকশনের প্রশ্নে একটু পরে আসবো। আপনাকে প্রথমে আপনার একটা স্ট্যাটাসের 2টি লাইন শোনাচ্ছিলাম। আপনার 19 তারিখে দেওয়া ফেসবুকের স্ট্যাটাসের শেষ 2 লাইন, এবং সেই মানে সেটা ছিল পরদিন, তার আগের দিন রাতে ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, ঢাকা ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এবং বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। এইসব জায়গার হামলাগুলো প্রথম আলো, ডেইলি স্টার একদিন বন্ধ রাখতে হয়েছে, এবং পরদিন আপনি সাংবাদিক হিসেবে লিখেছেন কথাকটি। কিন্তু আপনার সাংবাদিক পরিচয়ের চাইতে বড় আপনি বাংলাদেশ সরকারের মুখপাত্র। সরকারের না, প্রেস সেক্রেটারি অফ দ্য চিফ অ্যাডভাইজার। আপনাকে আমরা মুখপাত্র হিসেবে চিনেছি। সরকার, উপদেষ্টা পরিষদ, তাদের সমস্ত কথাবার্তা আপনার মাধ্যমে আমরা জানি। তো এইটাও কিন্তু একটু নজিরবিহীন। এই জন্য বলবো যে এর আগে আমি অনেক দেখিনি, তবে যেসব প্রেস সেক্রেটারিদের দেখেছি তারা ওইভাবে সেন্ট্রালি সবসময় তথ্য তাদের কাছ থেকে আসতো না। শেষ মনে পড়ে যদুর 111-এর সময় ফাইম মুনেম, উনি সরকারের উপদেষ্টা পরিষদের বক্তব্যগুলো তুলে ধরতো, কিন্তু পরবর্তী প্রেস সেক্রেটারিরা আসলে ওই অর্থে মুখপাত্র হয়ে ওঠেননি, যেটা আপনি হয়েছেন। আপনি এমন এক জায়গায় থাকেন যেখানে রাষ্ট্র কীভাবে চলবে তার ডিসিশন হয়। আপনি স্ট্যাটাসে লিখেছেন আপনি রাইট জায়গাগুলোতে সেই রাতে ফোন করেছিলেন সাহায্যের জন্য, কিন্তু তারা যথাসময়ে সেখানে পৌঁছায়নি। মানে এরকম কেন হয়েছিল? না, এটা আমি বলবো যে এটা নিয়ে ডিএমপি তাদের বক্তব্য দিয়েছে, কারণ এখানে সিকিউরিটির তো ইস্যু। সিকিউরিটিটা কারা দেখছে? কারা দেখছে? সিকিউরিটি দেখছে হলো পুলিশ, এবং পরবর্তীতে মিলিটারিও এসছিল, তারাও দেখেছে। তো তারা তাদের বক্তব্য কালকে দিয়েছে। বাট আমি সেই রাতটা আমি চেষ্টা করেছি যতটা আমার পক্ষ থেকে যতটুকু করা যায়। এটা তো মানে খুবই নিন্দাজনক, খুবই আমি মানে এটা নিন্দার কোনো ভাষা নাই। একটা সংবাদপত্র অফিসে অ্যাটাক হবে, এটা তো চিন্তা নেই। এটা মানে এটা চিন্তাও করা যায় না। একটা না, দুটো সংবাদপত্র, এবং যারা বাংলাদেশের ডমিনেন্ট নিউজ পেপার, যাদের ধরেন সবচেয়ে, আপনি যদি প্রথম আলো ধরেন, প্রথম আলোর অনলাইন রিডারশিপ যদি সব এক করেন তাহলে তো তাদের রিডারশিপ 60% অফ বাংলাদেশের রিডারশিপ এটা পড়ে। বাংলাদেশের ডায়াসপোরা পপুলেশন সবাই প্রথম আলো পড়ে। তো ওইখানে একটা অ্যাটাক হচ্ছে, ভয়ানক। এটা মানে চিন্তাই করা যায় না। অ্যাটাকটার ঠেকাতে না পারার কিছু দায় সরকারের উপর চলে আসে না? এটা নিয়ে আমি বললাম তো, এই পুরো বিষয়টা নিয়ে
ডিএমপি কালকে কথা বলেছে। না, আমি একটু সরকারের জায়গা থেকেই শুনতে চাই যে মানে না, সরকার তো তার সর্বোচ্চ চেষ্টা করেছে পুলিশকে মোবিলাইজ করার জন্য, মিলিটারিকে মোবিলাইজ করার জন্য। 46 ব্রিগেডকে মোবিলাইজ করা হয়েছে। হ্যাঁ, তারপরে যে সমস্ত সাংবাদিকরা ট্র্যাপড হয়েছিলেন তাদেরকে উদ্ধারও করা হয়েছে। বাট এগেন সবচেয়ে তো বেস্ট হতো যদি ওদের কোনো বিল্ডিংগুলোতে বা ওদের অফিসে যেন কোনো একটা কালিও যদি না পড়তো, একটা জন্য ছোট একটা ইটের আঘাতও যেন না পড়তো, এটা বেস্ট হতো। কিন্তু হোয়াট হ্যাপেন, আপনি গত ৭ই নভেম্বর একটা প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে তফসিলের পর রাস্তায় যদি কোনো মানুষ মানে কোনো মব নামে মানুষ নামে মানে আপনারা কঠিন অ্যাকশন নেবেন। তো এটা তো তফসিলের পরের ঘটনাই ছিল। এইটা একটা জিনিস। বাট ওসমান হাদির মৃত্যুটা এটা কীরকম মানে ভয়ানক একটা মৃত্যু হয়েছে। হ্যাঁ, ফলে যেটা হয়েছে যে মানুষ বিক্ষুব্ধ ছিল। তো আপনি বিক্ষুব্ধ থাকেন আর থাকেন, এটা মানে এই যে ইভেন ছায়ানরতে অ্যাটাক ভয়ানক না? একটা কালচারাল ইস্ট্যাবলিশমেন্ট, তারা বাংলাদেশের গানকে প্রমোট করে, বাঙালির গানকে প্রমোট করে, সারাদিন ওইখানে ফোক গান হয়, রবীন্দ্রসঙ্গীত হয়, নজরুল সঙ্গীত হয়। আমার আত্মীয় স্বজন ওইখানে আছে, এমন না যে এরা বাইরের লোক, তা তো না। হ্যাঁ, আমাদের মধ্যেই তো কেউ আমরা অনেক গান বাজনা পছন্দ করি, আবার কেউ তেমন একটা করেন না। ইটস এভরিওয়্যার, ঠিক না? এরা আছেন তো, এটা তো চিন্তা করা যায় না যে এইখানে অ্যাটাক হবে। এমন একটা ঘটনা ঘটতে পারে মানে কোনো গোয়েন্দা তথ্য কি আপনাদের হাতে ছিল? এটা আমি জানি না। এটা আপনি পুলিশের সাথে আমার মনে হয় যে আপনি ডিএমপির কমিশনারকে ডেকে এগুলো জিজ্ঞেস করতে পারেন, বা কালকে যিনি কথা বললেন ওদেরকে অ্যাডিশনাল ডিএমপি কমিশনার এনাদেরকে জিজ্ঞেস করেন যে তারা কি। পুলিশ ডিএমপি কমিশনার আমি তো যতদূর আমি ধরেন মনে করতে পারি একটা নিউজ হলে আমি ওই নিউজটা কনভে করি। না, কিন্তু আমি যখন আপনাকে প্রশ্ন করি আমি হয়তো সরকারকেই প্রশ্ন করছি কারণ আপনি মুখপাত্র সেই হিসেবেই। আ সরকারের কাছে প্রধান উপদেষ্টার দপ্তরে তো গোয়েন্দা তথ্য যায়। আমি তো সিকিউরিটি মিটিংয়ে তো আর আমি অ্যাটেন্ড করি না। এক ফলে বাট আমি বলব যে প্রধান উপদেষ্টার পুরো দপ্তর সর্বোচ্চ চেষ্টাটা করেছে, এটা আমি বলতে পারি। একটা জিনিস আমি আপনাকে একটু মনে করায় দিতে চাই যে হাদির মৃত্যুর খবরটা যখন বের হলো তার কিছুক্ষণ পরেই আমরা জেনেছি যে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। আমি এক্সাক্ট টাইমটা মনে করতে পারি না। 10:45টায় হাদির মৃত্যুর খবর মানে 11টার আগেই কিন্তু প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন, তার পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন, রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন, যা যা ব্যবস্থা নেওয়ার কথা সবই বলেছেন। কিন্তু আমি একটা জিনিস আমার খুব মনে পড়ে, সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং উনি বলেছেন হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। মানে এইটা মানে আসলে কি ধরনের মানে উনি কি খুব র্যান্ডম বলেছিলেন নাকি অন্য কোনো কারণ ছিল? না, এটা যে কোনো মৃত্যুই তো কিছু লোককে বিক্ষুব্ধ করতে পারে, ঠিক না? তো সেই জন্যই উনি ওই ওনার যেটা রেসপন্সিবিলিটি সেই জায়গা থেকে উনি তো অবশ্যই বলেছেন। এবং দেখেন, আমরা যে কিছু কিছু জায়গায় যে আমাদের চেষ্টাও ছিল, কিন্তু আমি তো বলবো যে এটা এই যে দুই তিনটা ঘটনা যা ঘটেছে খুবই ন্যাক্কারজনক ঘটনা। আপনাকে একটু বা আ একটা কয়েকজনের কিছু বক্তব্য আমি যদি এভাবে মনে করায় দিতে পারি যে একজন বলেছেন নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে সরকারের একাংশের এখানে যোগসাজশ আছে বলে তারা মনে করেন। এটা নাহিদ ইসলাম গতকালকেই বলেছেন। গতকালকে একটা অনুষ্ঠান হয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলার প্রতিবাদে, যেখানে তাদের শিরোনাম ছিল এরকম যে না, ওনার কাছে যদি এভিডেন্স মবের থাকে এরকম, অবশ্যই উনি তো উনি একটা বাংলাদেশে একটা বড় পার্টির লিডার। অ্যাট দ্য সেম টাইম উনি একটা রেভলিউশনকে নেতৃত্ব দিয়েছিলেন, ফ্রন্ট র্যাঙ্কে ছিল। এবং ডক্টর ইউনূসের নিয়োগকর্তা প্রফেসর ইউনূস নিজেই বলেছেন নাহিদ না, ইসলাম নিয়োগ অন্য যারা নাহিদ আমার ইসলাম না, নিয়োগকর্তা। এটা হচ্ছে যে রেভলিউশনের যারা সবাই মিলে ওনাকে এনেছেন। আপনি একক একটা লোককে তো আর বলা ঠিক না। তো উনি মানে আমি বলবো যে নাহিদের যদি কোনো এভিডেন্স থাকে অবশ্যই উনি জানান যে এই কারণে আমরা এই কথাটা বলছি। ওই ঘটনার আরেকজন ছিলেন নুরুল কবির, তার উপরেও খুব হামলা হয়েছে, তাকে গালিগালাজ করা হয়েছে, চুল ধরে টানাটানি করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। তিনিও একই কথা বলছেন। বেশ কয়েকটা জায়গা থেকে এসেছে। আমি প্রশ্নটা হয়তো আপনি একজন করলে বলতাম না। নুরুল কবিরও আমরা বলছিলেন যে সবাইকে বলবো যে যদি এই ধরনের আপনাদের কোনো অভিযোগ থাকে, আর আপনাদের কাছে যদি এই ধরনের কোনো ধরনের কোনো এভিডেন্স থাকে, আপনারা বলেন যে না এই জায়গায় আমরা
আহ, আমাদের এই জায়গাটায় কি ফেইলুর ছিল, এই জায়গাটায় ঠিক হয়নি, আপনারা এটা বলেন না, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, সম্পাদকরা আরেকটা কথা আসছে, সেটা হচ্ছে এই ঘটনাটা ঘটতে দেওয়া হয়েছে, এরকম একটা অভিযোগ। না, এটা এটা আমি এটা ইয়ে করি না। আপনাদের যদি এগেন আপনি যদি মনে করেন না, এটা আমার মনে করেন, আমি এটা একটা আসলে বড় আমি বিভিন্ন মানুষের বক্তব্যকে আসলে করতে না, এটা বিশেষ করে এটা নুরুল এটা কবির ভাইয়ের আহ, ছি ছি, এটা এটা কে এটা এটা গভর্নমেন্ট এটা এটা এইগুলো করবে, কি বলেন? আর যদি আপনার মনে হয় যে না আপনার এই ধরনের কোনো এভিডেন্স আছে, আপনি আনেন, দেখান। উস্কানি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এইসব ঘটনাকে উস্কানো হয়েছে দেশের মধ্যে, দেশের বাইরে। আমেরিকার একজন ব্লগার নিউ ইয়র্কে থাকেন, তার নাম এসছে ইলিয়াস হোসেন। পিনাকি ভট্টাচার্য নামে একজনের কথা আসছে, যিনি প্যারিসে বসে ভ্লগিং করেন, এবং তাদের বিভিন্ন বড় বড় ঘটনা ঘটেছে যেখানে তাদের ভূমিকা আমরা দেখেছি। ৩২ নম্বরের ভবনে ভাঙচুর যখন করা হয় তখনও দেখেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্রেসিডেন্ট এবং সেখানকার রাকসু ভিপি, তিনিও 18 তারিখ বিকেলেই রাতেই শোকসভা করে বলেছেন যে এই সাম্রাজ্যবাদের দালাল এই ভবনগুলো, এই পত্রিকাগুলো বন্ধ করে দিতে হবে। মানে এইগুলো কি আপনাদের সামনে এসেছে কখনো? আমি আমি বিশ্বাস করি অবশ্যই এসেছে। মানে আপনারা এসবের না, ব্যাপারে এটা অ্যাকশন কি সিকিউরিটি নেন? এজেন্সিগুলো অবশ্যই এগুলো সব কিছুই তো খতিয়ে দেখছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অনলাইনে কিছু কিছু আমি যেটা জেনেছি যে কিছু মেজারও তারা নিয়েছে। কিন্তু সত্যিকার অর্থে কি সোশ্যাল মিডিয়ার যুগে এখন এটা ওপেন ফিল্ড হয়ে গেছে অনেকের জন্য ঘৃণা ছড়ানো। আমরা ইভেন যারা অনেক জ্ঞানী গুণী লোক, যাদেরকে অ্যাপারেন্টলি মনে হয় যে তারা পলিটিক্যাল অ্যাক্টিভিজম করেন দেশকে একটা উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তারাও অনেক সময় দেখা যায় যে ঘৃণা ছড়িয়ে ফেলেন। তো ফলে যেটা হয়েছে যে এটা ও মানে অনেকে এই কাজগুলো করছেন। এই জায়গাটা সত্যিকার অর্থে সরকার তার কাজগুলো করছে বা সিকিউরিটি এজেন্সি যারা কাজগুলো করছে। তো সোশ্যাল একটা প্রেশার সোসাইটির আপনাদের তরফ হাতে তো থেকে একটা টুলস আছে সম্ভবত, যে আপনারা এই যে রিপোর্ট করতে পারেন সেই রাষ্ট্রীয়ভাবে। কাজটা সিকিউরিটি এজেন্সিগুলো অবশ্যই ধরে ধরে করছে কিছু কিছু। এই যে উস্কানির প্রশ্ন যেটা বলছিলাম, এবং একটা ধারণা আছে যে বিশেষ করে সম্পাদকদের গতকালকের মিটিংটা আমি রেফারেন্সটা দিব, যে ওখানে তারা মবতন্ত্র শব্দটা তারা তাদের ব্যানারে তুলে ধরেছে এবং মবের কথা বলেছে। মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ, এরকম একটা শিরোনামের তাদের ব্যানার ছিল। এবং বাংলাদেশে এই যে মবের উত্থান, এটা কিন্তু আমরা যে জুলাই অভ্যুত্থানের পর নানাভাবে সামনে এসেছে। এবং বিশেষ করে আপনার ব্যাপারে একটা অভিযোগ আছে যে এই যে মবকে স্বাভাবিকীকরণে আপনার ভূমিকা নো থাকতে পারে। একবার আপনি বলেছিলেন নো প্রেশার গ্রুপ বলে, আপনি একবার নো বর্ণনা আমি করেছিলেন। আপনি ওইখানে আমি ২৭ মিনিটের একটা স্পিচ দিয়েছি। আপনি ওইটা পুরো স্পিচটা শুনবেন আমি কোন কনটেক্সটে বলেছি। হ্যাঁ, আমি বলছি যে যারা এটা আমি সবার জন্য বলি নাই। আমি বলছি যে যারা অনেক ক্ষেত্রে একটা ডিমান্ড নিয়ে যারা মিছিল মিটিং বা একটা প্রোটেস্ট করছে, তাকেও অনেকে মব হিসেবে চালিয়ে দিতে চাচ্ছেন। ওইটাকে আমি মব বলবো না প্রেশার গ্রুপ করবো, এইটা ছিল আমার বক্তব্য। আপনার পরদিনের ব্যাখ্যাটা আমি একটু পড়েছিলাম, এরকম ছিল অনেকটা কথা, যে ব্যর্থ সাংবাদিকতার কারণেই একটা প্রেশার গ্রুপ তৈরি হয়েছিল, কারণ তাদের সিভিল রাইটস ছিল না। আপনি বিগত সরকারকে রেফার করে বলছিলেন। অর্থাৎ মানে একরকম এটা কি ডিফেন্ড করা না যে প্রেশার গ্রুপকে আপনি তাদের আগে রাইট ছিল না, এই জন্য তাদের ইয়ে হয়। পরবর্তীতে আমরা দেখেছি প্রথম আলোর সামনে জিয়াফতের ঘটনা, সেটা নিয়েও খুব উচ্চবাচ্য হয়নি। ওইখানে আস্তে কি আস্তে কি, কোনো ধরনের কোনো ভায়োলেন্স না না, হয়েছে? আমি বলছি যে ধরেন মানে ছোট ছোট বিন্দু বিন্দু থেকেই তো সিন্ধু হয়ে যায়, যে আস্তে আস্তে যখন এমন কি হতে পারে যে তারা যখন দেখছে যে এগুলোতেও আমরা বাধা পাই না, তখন একদিন তারা আগুন ধরিয়ে ওই দিবে। সময় তো ভালো বাধা দেওয়া হয়েছে, ওদেরকে ওই আশেপাশে ঢুকতেই দেওয়া হয়নি। আপনি গত 7ই নভেম্বর বলেছেন যে মব ভায়োলেন্স এখন নাই বললেই চলে, সরকারের নিয়ন্ত্রণে আছে। কিন্তু গতকালকে যেটা বলছিলাম যে শীর্ষ সম্পাদকেরা একটি প্রতিবাদ সভা করে বলছে যে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ। আসলে মানে কোনটা সঠিক? আপনি একজন জার্নালিস্ট, আপনি তো সমস্ত ঘটনাগুলোকে এক করবেন, ঠিক না? কতগুলো ঘটনা ঘটেছে, তারপরে আপনি দেখবেন যে এই ধরনের ঘটনা আগে ঘটেছে কিনা, বাংলাদেশে এটা কি নতুন কিনা। এক হলো মব বাংলাদেশে নতুন না, মব ভায়োলেন্স বাংলাদেশে অনেক আগের থেকে ছিল। প্রচুর রিলিজিয়াস ভায়োলেন্স হয়েছে এবং প্রত্যেকের ক্ষেত্রেই মব হয়েছে এবং খুব ভয়ানক ভয়ানক রিলিজিয়াস ভায়োলেন্স বাংলাদেশে হয়েছে, যেটা সত্যিকার অর্থে আমরা কালেকটিভলি কোনোদিনও এটাকে
সামনে এনে এটা ডিসকাস করি নাই। এই ইয়েতে আমাদের বিশেষ করে রিলিজিয়াস রায়টগুলো সেটা আপনি 1964 দেখেন, 1950 দেখেন, 71-এর পরে দেখেন, 71-এর আগে দেখেন, সব এই ধরনের ঘটনা ঘটেছে। তো সেই জন্য এখন যেটা হয়েছে যে একটা আমরা এক্সট্রাঅর্ডিনারি টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে অনেক গ্রুপ অনেকভাবে এই সিচুয়েশনটাকে তার মতো করে ক্যাশ ইন করার চেষ্টা করছে। আর এর মধ্যে একটা এলিমেন্ট যুক্ত হয়েছে, সেটা হচ্ছে পুলিশের কনফিডেন্স অল টাইম লো। এইটাকে অনেকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করছেন। তো এইটার জন্য পুরো সোসাইটি, পুরো আমাদের পলিটিক্যাল অ্যাক্টর সবাই মিলে যেইভাবে আমাদের এটাকে অ্যাড্রেস করা উচিত ছিল, হ্যাঁ, আমি বলছি না যে মব ভায়োলেন্স হয় না, হয়েছে। হ্যাঁ, এই যে কয়দিন এই যে কয়টা হলো আমরা তো দেখলাম এটা খুবই ভয়ানক রকমের বাজে টাইপের মব ভায়োলেন্স। আপনি এই ময়মনসিংহে দেখেন, ভালুকায় ওরা তার কলিগরাই তাকে মবের কাছে দিয়ে মেরে ফেলেছে। কি ভয়ানক একটা বিষয়। কিন্তু এটাকে আসলে আমাদের কালেকটিভলি এটাকে অ্যাড্রেস করতে হবে, শুধু একক গভর্নমেন্ট পারবে না। আপনি তো অতীতে মব ভায়োলেন্সের কথা বলছিলেন, কিন্তু জুলাই যে অভ্যুত্থান হয়েছিল, একটা স্বপ্ন এখানে ছিল না যে এই সমস্ত অতীতের ব্যাড প্র্যাকটিস এখান থেকে আমরা বেরিয়ে আসবো, এগুলো এটা অনেকে তো সেই ইয়েটা তো নেন নাই। আপনি কিছু কিছু জায়গায় মাজার ভাঙায় আমরা দেখেছি, বা কোনো ইয়েটাকে আপনি গোয়ালন্দে দেখেন, ওখানে যারা জুলাই ছিল, হ্যাঁ, পলিটিক্যাল অ্যাক্টর, তাদের অনেকগুলো পলিটিক্যাল পার্টির কর্মীরা তো ওইখানে ছিল। সবাইকে তাহলে কি একই ইয়ে নিচ্ছে? আর আমার তো পলিটিক্যাল ইয়ে নাই, ইন্টারিম গভর্নমেন্টের তো অর্গানাইজেশন নাই গ্রামে গ্রামে, প্রত্যেকটা শহরে শহরে, এইগুলো সে পলিটিক্যালি। কিন্তু আপনার ল অ্যান্ড অর্ডার সিস্টেম তো ছিল সব সময়। আপনি বলছেন ল অ্যান্ড তাদের অর্ডার মোরাল ভেঙে সিস্টেম গেছে, কিন্তু ছিল, মোরাল ফিরিয়ে আনতে কি করেছেন? আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা এটা নিয়ে পুলিশের উপরে যে পরিমাণে, এবং আপনি যদি ইয়ে দেখেন, ক্রাইমের রেট দেখেন, তো সেই ক্রাইমের রেট কিন্তু খুব ম্যাসিভ কোনো হাই স্পাইক করেনি। হ্যাঁ, আপনি যদি পুলিশের থেকে 10 বছরের ক্রাইমের রেট নেন, দেখেন, হ্যাঁ, আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো কতটা যৌক্তিক বলছি। আমার হাতে হয়তো ডেটা নেই, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা মানে খুব আতঙ্কের অনুভূতি সবসময় আছে। বিশেষ করে রাস্তাঘাটে চলাফেরার কথা করে একটা হচ্ছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে যে ফার রাইটদের উপর মানে হাতে আক্রান্ত হওয়ার শিকার হওয়ার একটা ব্যাপার আছে। ল অ্যান্ড অর্ডারের হাতে আমরা তো কোনো ফার রাইট বা লেফট রাইট কিছুই দেখছি। আমরা বলি যে আপনি যদি ল ভায়োলেট করেন, ল ব্রেক করেন, আপনাকে আইনের সম্মুখীন হতে হবে। আমরা সেই আইনের সম্মুখীন কি হচ্ছে আপনি সবাই? ডেইলি স্টারের আর প্রথম আলোর ঘটনায় আমরা এটা অলরেডি তো একটাই প্রায় ঘটনা না, 30 জনের মতো লোক অ্যারেস্টেড হয়েছে। তারপরে এই ইয়ের ঘটনায় ভালুকায় যে ঘটনাগুলো, সেখানে 12 জন অ্যাটলিস্ট অ্যারেস্টেড হয়েছে, একদম এভিডেন্স সহ, এমন না যে আলামত সহ অ্যারেস্টেড হয়েছে। আমাদের ভিডিও দেখে, ভিজুয়ালস দেখে আমরা এদেরকে সিকিউরিটি এজেন্সিগুলো তাদেরকে অ্যারেস্ট করেছে। এই যে প্রধান উপদেষ্টা 19 তারিখে একটা বিবৃতি দিয়েছেন, আপনি নিশ্চয়ই জানবেন, সেটা তো আপনাদের এই ডিপার্টমেন্ট যেহেতু বিবৃতি, সেখানে উগ্র গোষ্ঠীর কথা বলা হয়েছে। উগ্র গোষ্ঠী কারা আসলে? অনেক এক্সট্রিম পিপল আছে না, যারা প্রত্যেকটা জিনিসে এক্সট্রিমলি দেখে, আইনকে নিজের হাতে নিতে চায়। হ্যাঁ, আপনি তো আপনার মতামত আপনি প্রকাশ করবেন, ঠিক না? আপনি বলবেন যে শফিক ঠিক না, আপনি জোরে সোরে বলেন। হ্যাঁ, আপনি বলবেন যে আলাপ এই কাজটা, এই রিপোর্টটা করছে ঠিক হয় না, আপনি জোরে সোরে বলেন। কিন্তু তাই বলে আপনি ভায়োলেন্স করবেন কেন? আপনি তো সিভিল সোসাইটি, সিভিল যে কোনো একটা দেশে আপনার তো ডিবেট হবে অনেক কিছু নিয়ে, ঠিক না? আপনি আমারে বলবেন যে না শফিক ভাই, আপনি এই কথাটা বলছেন, এটা ভয়ঙ্কর রকমের বাজে কথা, আমি আবার আমাকে ডিফেন্ড করব। তো এই জিনিস, এই ডিসকোর্সটা কেন ভায়োলেন্স পর্যন্ত যাবে? ঠিক না? যারা এই ভায়োলেন্সে নিচ্ছে তারা হলো এক্সট্রিম গ্রুপ। একটা ব্যাপারের জন্য আপনাকে থ্যাংক ইউ বলি যে শফিক ভাই, আপনি আমাকে শুরুতেই বলেছেন যে নির্ভয়ে প্রশ্ন করতে পারি, এবং সত্যি কথা আমি ফিল করতেছি আমি আপনাকে নির্ভয়ে প্রশ্ন করছি। এবং সেটার আরও একটা কারণ যে আমি আপনাকে অনেক দিন ধরে চিনি, একসাথে মাঠে ঘাটে কাজ করেছি। কিন্তু বাংলাদেশে কি আসলে নির্ভীক সাংবাদিকতাটা করতে পারছে? আমি যদি ধরেন ডেইলি স্টার, প্রথম আলো, অ্যাটাকের আগ পর্যন্ত আমি বলবো যে ইটস
সবাই করতে পারছে, কিন্তু এই অ্যাটাকের পরে অনেকে তো ভয় পেতেই পারেন। তো ভয়ানক একটা অ্যাটাক, কিছু জার্নালিস্ট ট্র্যাপড হয়েছিল, ঠিক না? এখন কেউ যদি বলেন যে না আমি এই কারণে জার্নালিজমই করতে পারছি না, আমার ভয় করে, তো এখন এটাকে কি আপনি উড়াই দিতে পারবেন? এটা তো উনি বলতেই পারেন। বাট তার আগ পর্যন্ত আমি মনে করি যে ছিল, বাট আমরা চেষ্টা দেখেন সরকারের তরফ থেকে কিন্তু কোনো বাধা নাই, সরকার কাউকে না করছে না না, বা দিচ্ছে, কিন্তু এখন কিছু কিছু গ্রুপ এবং কিছু কিছু লোক যেভাবে অনলাইনে ইনসাইটমেন্ট করছে, এটা প্লাস সাথে যুক্ত হয়েছে আপনার পতিত স্বৈরাচারের লোকরা। হ্যাঁ, তো ফলে এক ধরনের অনেকে মানে এটা কি বলবো যে এক ধরনের ভায়োলেন্সের প্রতি কেউ কেউ হয়তো বা বেশি অ্যাট্রাকশন ফিল করছে। বাট সত্যিকার অর্থে আমাদের খুবই যে কোনো ভায়োলেন্সকে ব্রুটালি এটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করতে হবে বলছেন, কিন্তু প্রথম আলো প্রতিহত করতে ডেইলি হবে, আগে প্রতিহত। প্রথম আলো ডেইলি আগেও কিন্তু ঘটনা ঘটেছে, এবং তখন আমরা বিশেষ করে সময় টিভির ঘটনা একটা আমার মনে আছে, বা আরও কিছু জায়গায় দল বেঁধে বিশেষ করে তারা ছাত্র নাম নিয়ে বা অভ্যুত্থানের শক্তি সমন্বয় এরকম নানা পরিচয়ে তারা যে এক রকমের হুমকি ধামকি করতো, তো এটাও তো এক ধরনের ভয়। এখন হয়তো আপনি বলতে পারেন যে আমি তো কাউকে টেলিফোন করি না, বা ডিজিএফআই এনএসআই এসব জায়গাতে টেলিফোন আসে না, কিন্তু এটাও তো একটা আলাদা রকমের ভয় তৈরি করে। আমি একজনকে কোট করি, কাদির ভাই, আমাদের আরেকজন কলিগ কাদির কল্লোল, বিবিসি সিনিয়র সাংবাদিক। উনি গত পরশু বিএনপি একটা মতবিনিময় সভার আয়োজন করেছিল, যেখানে বাংলাদেশের মোটামুটি সব গ্রহণযোগ্য গণমাধ্যমগুলোর সম্পাদক, সিনিয়র জার্নালিস্টরা গিয়েছিলেন। কাদির ভাই ওখানে একটা বক্তৃতা, 1 লাইনের বক্তৃতা দিয়েছিলেন, এবং সেই বক্তৃতাটা ছিল যে আমরা ভয়ের সংস্কৃতি থেকে বের হতে চাই। আপনি ওনার কথা তো আমলে নেন? না, না, হি ইজ এ রেসপেক্টেড জার্নালিস্ট, অনেক বছর ধরে বিবিসিতে আছেন, তারও আগে উনি বাংলা ভালো বাংলা ডেইলিতে ছিলেন, প্রথম আলোতে মাঝখানে ছিলেন। অবশ্যই আমরা তো কেউ চাই না যে ভয় দিয়ে কোনো হোক, আমরা ডিবেটের সংস্কৃতি চাই। আমরা চাই যে নয়েজি ডিবেট হবে অনেক কিছু নিয়ে। আপনি আমার অনেক কিছু নিয়ে আপনি বলবেন যে শফিক ভাই আপনার এটা ভুল বা অনেক কিছু বলতে পারেন, এটা নিয়ে সিভিক একটা ডিবেট হয় না, অপিনিয়নগুলো কি এক ধরনের তো ডিবেটের কথাগুলোই বলে, সে তার অপিনিয়ন দিচ্ছে, সে তার মতো করে ব্যাখ্যা করছে, আপনি আপনার মতো করে ব্যাখ্যা করছেন। আমরা এটা চাই, বাট এটা অবশ্যই সিভিল চাই, সুশীল থাকুক পুরো জিনিসটার মধ্যে। কোনো ধরনের কোনো আমি আপনাকে ঘৃণা ছড়াবো আপনার বিরুদ্ধে, আপনি এটা যেত না হয়। হ্যাঁ, আপনার পয়েন্ট অফ ভিউটা আমি মানলাম না, আমি এটা বলবো যে না আপনি যেই পয়েন্ট অফ ভিউতে আছেন, যা যেভাবে জিনিসটা দেখছেন আমার এটা পছন্দ না, আমার মনে হয়েছে যে আপনি ইউ আর রং। আবার আপনি আমাকে বলবেন যে না শফিক ভাই আপনার এটাও রং। হ্যাঁ, আপনি মেবি আমার চেয়ে অনেক 10 বছরের বড়, কিন্তু আপনার এই জিনিসটা আপনি যে পয়েন্ট অফ ভিউতে আছেন সেটা ঠিক না, এটা খুবই বাজে মানধাত্তার আমলে। এবং আপনি ব্রিটিশ পার্লামেন্টে দেখেন নাকি জোশের সাথে তারা ডিবেট করে, এভাবে আপনি বলবেন, কিন্তু জিনিসটা তখনই খারাপ হয়ে যায় যখন এটার মাধ্যমে ঘৃণা ছড়ানো হয়ে যায়। আপনি আমার ঘৃণা ছড়াচ্ছেন, আমি আপনার এগেনস্টে ঘৃণা ছড়াচ্ছি, এই জায়গার থেকে আমাদের সবার বের হয়ে আসতে হবে। রিসেন্টলি একজন সাংবাদিককে আটক করা হয়েছে, মানে সেটা কি ধরনের বার্তা দেয় আসলে? আপনি দেখেন তার এগেনস্টে কী কী অভিযোগ আছে, সেই বিষয়ে আপনারা দেখেছেন, তা পুলিশই বলেছে যে এই অভিযোগ আছে, আপনারা পুলিশকে জিজ্ঞেস করবেন। না, কিন্তু এখানে তো রাষ্ট্রেরও একটা ব্যাপার আছে, যে না, উনি যখন একজন উনি সাংবাদিককে রাষ্ট্রের আটক বা করা হয়। চিফ অ্যাডভাইজারকে ক্রিটিসাইজ করার জন্য যে ওনার এরকম তো কিছু না, আপনারা পুলিশকে জিজ্ঞেস করবেন। ইলেকশন প্রসঙ্গে আমরা শুরুতেই আপনি বলছিলেন যে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো বিকল্প নেই, মানে এখন যেসব ঘটনা প্রবাহ চলতেছে, মানে আমরা ভেবেছিলাম যে তফসিল ঘোষণার পর থেকে মানে নির্বাচনী আলাপ ছাড়া আর কিছু আলাপ শুনবো না। এখন পর্যন্ত নির্বাচনের আলাপটাই নেই, আর সব রকম আলাপ আছে। মানে আসলে মানে ভবিষ্যৎটা কোন দিকে দেখতেছি আমি বুঝতে পারছি না যে নির্বাচনের আলাপটা ঠিক। আপনার সঙ্গেও নির্বাচন নিয়ে না, এতক্ষণ না, না, আলাপ করতে পারলাম না, দেখেন। কালকেও তো যেমন ধরেন কালকে ইউএসের স্পেশাল যে অ্যাম্বাসাডার অন সাউথ এশিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, সের্জিও গোর, খুব ট্রাম্পের খুব কাছের লোক, উনি ফোন করেছিলেন। আমরা তো স্যার তো এই বিষয়ে জিজ্ঞেসও হয়েছিল যে কোনো চান্স আছে কিনা নিউজ ইলেকশনটা ডিলে হওয়ার। স্যার প্রফেসর ইউনূস স্পষ্ট বলেছেন কোনো
এখানে কোনো ধরনের কোনো ডিলের কোনো চান্স নাই। কিন্তু এই ধরনের একটা প্রশ্ন ওঠে তো তখন নিশ্চয়ই যখন একটা শঙ্কা তৈরি হয়। কারো মনে শঙ্কা তৈরি হইতেই পারে। হাদি মারা গেলেন একটা খুব ভয়ানকভাবে, তাকে খুন করা হলো। তারপরে কিছু ভায়োলেন্স হলো। তো এগুলো দেখে তো অনেকের মনে এই শঙ্কাটা আসতেই পারে। আমি শঙ্কাটাকে তো উড়িয়ে দিচ্ছি না। বাট আমি বলতে পারি যে আমাদের গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট যথেষ্ট ডিটারমাইন একটা ভালো ইলেকশন করার জন্য। এটা ফ্রি জামাত এবং ইলেকশন হবে। এনসিপি বলেছে যে নির্বাচন বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। মানে এই কথাটা যদি এখন তারা বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ স্টেক, বিশেষ করে জামাত। মানে তারা যখন এই কথা বলে তখন তো নিশ্চয়ই আরও শঙ্কা তৈরি হয়, তাই না? মানে এখানে কি না, করা ও আছে কে কি আপনাদের? বলছে, কোন পার্টি কি বলছে সেটা আমাদের কাছে কোনো ইস্যুই না। আমাদের একটাই ইস্যু, ফেব্রুয়ারি ১২ তারিখে জাতীয় নির্বাচন হবে এবং রেফারেন্ডাম গণভোট হবে। নির্বাচন তো সব দলকে নিয়ে হবে নাকি? অবশ্যই। মানে তাহলে পার্টির কথাকে কেন গুরুত্ব দেবেন না? এখন উনারা যদি শেষ পর্যন্ত যাই হোক না কেন, যে কোনো আউটকাম, আমরা তো বারবার এই মেসেজটা স্যার প্রথম থেকে গত ৬ মাস ধরে একই মেসেজ দিচ্ছেন। এখন ভালো নির্বাচন তো নির্ভর করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকার উপরেও। এখন কয়েকদিন ধরে আপনারা বলছেন যে ব্যাপারটা স্তিমিত হয়ে এসছে, কিছু ঘটনা ঘটে গেছে অনভিপ্রেত, কিন্তু সামনের দিক নিয়ে এরকম ঘটনা ঘটবে না, নির্বাচন বাধাগ্রস্ত হবে না। যেসব কারণে বাধাগ্রস্ত হয় আমরা জানি, ভাই আপনি জানেন সাংবাদিক হিসেবে, যে ব্লাডশেড, যে কোনো ধরনের সহিংসতা, এগুলো আসলে নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করে। মানে সেইটা নিশ্চিত করবেন কিভাবে? না, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা তো এত ১৬-১৭ মাস ধরে আহ, ইয়েদেরকে বুস্ট আপ করার চেষ্টা করা হয়েছে, পুলিশকে। এখানে একটা বড় ইস্যু হচ্ছে পুলিশের কনফিডেন্স। পুলিশের কনফিডেন্সটা এত লো যে তাকে তো সত্যিকার অর্থে তাকে দিয়ে তো আপনি ল অ্যান্ড অর্ডারের কাজটা করাবেন। এটার জন্য যথেষ্ট কাজ করা হচ্ছে। আর একটা জিনিস আমরা আশাবাদী এই জন্য যে পুরো জাতি আসলে মুখিয়ে আছে যে একটা ভালো ইলেকশনের জন্য। সামাজিকভাবে আমাদের যে সামাজিক যে ফোর্স আছে, বা আমাদের আমরা যেই ধরনের মানে যে সোসাইটিতে বাস করি, আমাদের যে এই সোশ্যাল অ্যাক্টররা যেভাবে চাচ্ছে, তারা সবাই মিলে যদি আমরা এক হই, একই সুরে থাকি, একই কথা বলি, তাহলে একটা ভালো ইলেকশন হবে। দেখবেন যে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সবাই সিনিয়ররা, না, উই নিড এ গুড ইলেকশন, এইটা আসবেই। সেটা নিঃসন্দেহে সবাই চায়, কিন্তু পুলিশের মরাল যে একদম খুব লো, সেটা আপনার কথাই আসছে। তো এত লো মরাল যদি পুলিশের থাকে, এবং আজকেও আইজিপি, আমি যতদূর মনে করতে পারি, উনি ইলেকশন কমিশনকে বলছিলেন যে আহ, আমাদের ঠিকঠাক ক্ষমতায়িত না করলে আমরা হয়তো নির্বাচনটা পুল অফ করতে পারবো না। তো এইরকম পরিস্থিতিতে আসলে তাহলে ভালো নির্বাচনের স্বপ্ন কিভাবে দেখতে পারি? মানে পুলিশই তো আমাদের মেইন সিকিউরিটি ফোর্স নাকি? না, আমরা আশাবাদী এবং আমরা পুলিশকে ক্ষমতায়িত করাও হয়েছে। একদম যে ক্ষমতায়িত করা হয় নাই তা না, করা হয়েছে। আমরা আশাবাদী। আমাদের তো ধরেন আগে পুলিশকে এমনভাবে ইউজ করা হয়েছে, যার ফলে পুলিশ কিন্তু অনেক ধরনের হিউম্যান রাইটস অ্যাবিউজ করে তার পুলিশিংয়ের কাজটা করেছে। এখন পোস্ট জুলাইয়ের পরে সবার আশা হচ্ছে যে আপনি হিউম্যান রাইটস অ্যাবিউজ করবেন না। আচ্ছা, আমার নিজের একটা এই এই কাজটা করতে গেলে এইটা যখন হয় না, তখন পুলিশ ভাবে যে আমি তো গুলি করতে পারবো না, আমি তো টিয়ার গ্যাস মারতে পারবো না। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ কি যেন লাঠিচার্জ করেছে, সেটা নিয়েও অনেকে বলেছেন যে হ্যাঁ, পুলিশ লাঠিচার্জ, এই পুলিশকে আমরা চেয়েছিলাম, ওরা লাঠিচার্জ করছে। তো ফলে যেটা হচ্ছে যে আপনি এক্সপেক্ট করবেন যে পুলিশ হিউম্যান রাইটসের সমস্ত ইন্টারন্যাশনাল নর্ম মেনে পুলিশিং করবে। আমরাও এটা চাই। অ্যাট দ্য সেম টাইম আপনি চাচ্ছেন যে খুব ভালো পুলিশিং হবে। তো সেটার জন্য সত্যিকার অর্থে সেইভাবে যেই জার্নিতে যাওয়া উচিত, সেই পুরো জার্নি তো কমপ্লিট হয় নাই। এটা আমাদের অনেক সময় দিতে হবে। পুলিশ সেই জায়গায় যাবে আমরা আশা করি। বাট সত্যিকার অর্থে আমরা সবাইকে বলব যে বি রিয়ালিস্টিক। সেটার জন্য কি আমরা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করব? না, না, আমাদের ভালো হবে। ইলেকশন ভালো হবে। আমি আবারও বলছি, গভর্নমেন্ট এটার জন্য প্রিপেয়ার্ড আছে। পুলিশকে যতটুকু ক্ষমতায়িত করা দরকার সবই করা হচ্ছে এবং বেস অফিসারগুলোকে মাঠ প্রশাসন দেওয়া হচ্ছে। দে আর ডুইং ফাইন। আচ্ছা, আমি আপনাকে একটু আগে যেটা বলছিলাম আইজির একটা কোর্ট, মানে আমি এখন এক্স্যাক্টলি আমি মনে করতে পেরেছি, কিছুক্ষণ আগেই বলেছে, আমি টেলিভিশনে দেখছিলাম। আইজিপি প্রধান নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেছেন যে অর্ডার যদি ঠিকঠাক প্রতিষ্ঠা না করা যায় তাহলে আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করতে পারবো না।
না আসলে অর্ডারটা প্রতিষ্ঠা কে করবে, কারা করবে? নির্বাচন কমিশন, সরকার? না, কিভাবে? সবারই দায়িত্ব এটা। পুলিশ শুধুমাত্র যদি বলে দেয় যে অর্ডার প্রতিষ্ঠা এটা না হলে আমরা পুলিশ সাহায্য করতে পারবো না, পুলিশ তাহলে এটা সবারই দায়িত্ব। এটা ইলেকশন কমিশনেরও দায়িত্ব, ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব, এটা পুলিশেরও দায়িত্ব। এটা একক কোনো দায়িত্ব না যে আমি করব আপনি বসে থাকবেন, তা তো না। সবাই মিলে যার যা কাজটুকু সেই কাজগুলো সবাই মিলে করতে হবে। আচ্ছা, আপনি কি মনে করেন যে নির্বাচন পেছানোর জন্য কোনো ষড়যন্ত্র আছে বা নির্বাচন না, নস্যাৎ করার জন্য প্রক্রিয়া? না, আমি মনে করি সমস্ত পার্টি, পলিটিক্যাল পার্টি, বাংলাদেশের সোসাইটি সবাই চাচ্ছে। কারণ আমরা আসলে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট চাই। এটা খুবই জরুরি। কিন্তু ইলেকশন, সেই ইলেকশন থেকে তো আওয়ামী লীগ বাদ থাকছে নাকি? থাকছে অবভিয়াস। অবশ্যই এটা তো এখন এটা ওদের তো অনেক অনুসারী আছে, ওদের একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোট অবশ্যই। আছে, তারা বাংলাদেশের নাগরিক, মানে তারা কি আসলে বাদী থেকে যাবে এখান থেকে? না, কিন্তু এটা ওদের তো লিডারশিপ তো কোনোদিন সরি বলেছে, কোনো অনুতপ্ত হয়েছে, বা ওদের যারা মিড র্যাঙ্কিং লিডার বা ওদের অনুসারী যারা, কাউকে আপনি তো পলিটিক্যাল পার্টিতে ওনারা খুব বাংলাদেশের ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি, আমরা মানলাম, সবই মানছি, তাদের কিছু সাপোর্ট বেজও আছে, কিন্তু পৃথিবীর কোথায় আপনি ভায়োলেন্স করবেন আপনাকে কে পলিটিক্যাল পার্টি হিসাবে স্বীকৃতি দেবে? আপনি জুলাই অগাস্টে শুধুমাত্র তো পুলিশ মানুষকে মারেনি, প্রোটেস্টারদের তো আওয়ামী লীগের লোকরা ইনভলভ ছিল না, যথেষ্ট ভালোভাবে ইনভলভ ছিল। তো ওদের মধ্যে তো কোনো ন্যূনতম, বরঞ্চ ওরা মিথ্যা কথা বানাচ্ছে যে ৩,০০০ পুলিশকে মেরে ফেলা হচ্ছে, এই সমস্ত ধানাই পানাই কথা বলছে। এবং আপনি যদি তাদের লিডারের অনলাইনের ভাষণগুলো যদি আপনি ফলো করেন, উনি ইনস্টিগেট করছেন ভায়োলেন্স করার জন্য। তো পৃথিবীর কোন ডেমোক্রেটিক স্ট্যাবলিশমেন্টে, ডেমোক্রেটিক মেকানিজমে এই ধরনের পার্টিকে পলিটিক্স করার রাইট দেয়? কেউ দেয় না। আপনি যতই পপুলার হন বা আপনার 10% না 5% পপুলারিটি থাকুক, হু কেয়ার্স? এই নির্বাচনটা কি বিশ্বজুড়ে বৈধতা পাবে, মানে এদের বাইরে থাকবে? মানে অবশ্যই, আমরা মেসেজগুলো কি আপনার কাছে? অবশ্যই। আমাদের যারা ফরেন পার্টনার আছে তারা আমাদেরকে যথেষ্ট আমাদের সাথে আছেন, তারা বলছেন, এবং তাদের তরফ থেকে আমরা আওয়ামী লীগকে নিয়ে আসার, ইলেকশন করার আমরা কোনো ধরনের কোনো প্রেশারও পাইনি। আচ্ছা শফিক ভাই, অনেক কঠিন কঠিন কথা হইলো। আপনার তো মেয়াদ শেষ হয়ে যাচ্ছে নির্বাচনের সাথে সাথে, তারপর? আমি জার্নালিজমে ফিরবো আশা করি। এগালে কি করব? আপনার দেশ ঘুরবো। আমার বাংলাদেশটা খুব পছন্দ। পারবেন নির্ভয়? নয়, ওয়াই নট? আপনি নিজেই অনেক সময় বলেছেন যে আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। আপনার বিভিন্ন লেখালেখিতে আমার এসেছে যে আপনি ওয়াইফ, আমার বাচ্চারা তারা একটু চিন্তিত। বাট আপনার আপনি নিশ্চয়ই যখন মনে আছে আপনাকে গণশত্রু বলে অভিহিত করা হয়েছে। কেউ কেউ আপনার ডাস্টবিন শফিকও ডাকে। ওই আমি শেখ হাসিনার পোস্টার মারা, পোস্টার লাগানো একটা ডাস্টবিনে টিস্যু ফেলেছিলেন। টিস্যু ফেলেছি সেই জন্য বলে। তো তাকে ডাস্টবিন বানানো হবে না, তো তাকে কাকে বানানো হবে? সে তো দেশের ডাস্টবিনে পরিণত হয়েছে। আর মাফলারটা কি সেটাই তো না? হ্যাঁ। পুরনো হয়ে গেছে আর তো। আর হচ্ছে আরেকটা কি যেন বললেন? আর গণশত্রু। গণশত্রু বলছে ইউটিউবাররা যে আমি গণশত্রু। এই যে মানে ইউটিউবারদের কথা বললেন, আমার এটা ফেনোমেনাল ব্যাপার হয়ে গেল যে এই তোরা শাহবাগে আয় বা অমুক জায়গায় হামলা কর, এবং তাদের অনুসারী গোষ্ঠীও আছে এইখানে। আসলে মানে আপনি একবার, আমি আসছিলাম এই আলাপে এবং আপনি বললেন যে এটার ব্যবস্থা হবে, পুলিশ দেখবে, কিন্তু আসলে মানে এটা শেষ কি দেখেন, নাকি এটা কন্ট্রোল করার কোনো ওয়ে আছে? আমার মনে হয় যে এটা সত্যিকার অর্থে এটা নিয়ে সিরিয়াসলি আমাদের সবারই বুঝতে হবে। হ্যাঁ, কারণ এখানে তো ফ্রিডম অফ স্পিচের ইস্যুটা জড়িত। আপনি কাকে কথা বলতে দিবেন, কাকে বলতে দিবেন না। আপনি এমন একজনের কথা বন্ধ করে দিলেন, সে বলল যে দেখো ওই গভর্নমেন্ট বায়াস, আমার কথা বন্ধ করলো, ওকে অ্যালাউ করছে। এটা খুবই ট্রিকি একটা ইস্যু। এটা সবাই মিলে হোলিস্টিক্যালি, সবাই মিলে একসাথে বসে আমাদের সোসাইটি এটা করতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমরা সবাই ইউনিভার্সালি একটা জায়গায় ঠিক করব যে কেউ যেন ঘৃণা না ছড়াইতে পারে। না, আপনি ডিবেট করেন, আপনি আমাকে পচানোটা তো যাই, এটা যে কোনো আপনি ডেমোক্রেসিতেই আছে। আমাকে বলেন যে আমি একটা রাব্বিশ, ইভেন আমারে আপনি গণশত্রুও বলেন, কিছু আসে যায় না। আপনি ঘৃণা ছড়ায় তাকে আপনি তার এগেনস্টে ভায়োলেন্স ইনস্টিগেট করবেন, এটা তো ভয়াবহ জিনিস। এই ঘৃণাচারণের ব্যাপারে ধরেন শেখ হাসিনার ব্যাপারে ধরেন আপনারা ভারত সরকারের সাথে কমিউনিকেট করেছে সরকার যে উনি যাতে না করতে পারে, কিন্তু
অন্যান্য দেশে যারা আছে বিশেষ করে দুজনের নাম খুব আসছে, একজন নিউ ইয়র্কে, একজন প্যারিসে, সেসব জায়গা থেকে কি রাষ্ট্রীয়ভাবে কোনো বিকজ আমরা যতদূর জানি যে এই দুজন অ্যাসাইলামে আছেন, রাজনৈতিক আশ্রয়ে আছেন, মানে স্পষ্টতই তাদের, আপনি যদি ভিডিওগুলো দেখেন, তাদের লেখা দেখেন, প্রথম আলোতে যেদিন হামলা হয় সেদিন নিউ ইয়র্ক প্রবাসী ইলিয়াস হোসেন একের পর এক স্ট্যাটাস দিয়ে গেছেন এবং সেখানে সুস্পষ্ট আমার মনে হয় আমন্ত্রণ ছিল। এই এখন যার নাম বললেন তার তো বোধহয় একটা অনলাইন পেজও বোধহয় রেস্ট্রিক্টেড হয়েছে। রিসেন্টলি রেস্ট্রিক্টেড হওয়ার খবর আমরা পেয়েছি, হ্যাঁ, দুটোর খবর পেয়েছি। এখানে কি রাষ্ট্রীয় হস্তক্ষেপ ছিল, মানে বাংলাদেশ সরকারের কোনো ইয়ে ছিল নাকি ওরা এই বিষয়টা তো আমি সরাসরি দেখি না, এটা সিকিউরিটি এজেন্সি দেখেন, আইসিটি দেখেন, তাদের কাছে জিজ্ঞেস করতে পারবেন। ভারতের সাথে সম্পর্কের অবস্থা কোন দিকে যাচ্ছে আসলে বাংলাদেশের? আমরা তো চাই, দেখেন আমরা তো চাই ভালোভাবে ভারতের সাথে সম্পর্ক করতে, বাট আমাদের বারবার একটা কথা আমরা বারবার বলছি, এই সম্পর্কটা হতে হবে ন্যায্যতা, সমতা, হ্যাঁ, মর্যাদার ভিত্তিতে। আপনি আমাকে রেসপেক্ট করবেন, আমাকে ফেয়ারনেস শো করবেন, হ্যাঁ, এই জিনিসটা তো এক ধরনের আমাকে ইকুয়াল পার্টনার হিসাবে দেখবেন। কিন্তু এইটার আগে অনেক সময় এই ধরনের হয়নি, মানুষের এটাই ধারণা। তো আমরা চাচ্ছি যে ভারতের সাথে ভালো সম্পর্ক আমরা কেন চাচ্ছি? ভারত আমার সারা জীবনের প্রতিবেশী, একদিনের না। কিন্তু সেটা যদি হাই কমিশনে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়, ভিসা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়, এদেশে ভিসা দেওয়া বন্ধ, তো ওদেশে আমরা করে দিলাম, পাল্টাপাল্টি তলব, মানে আসলে কোন দিকে যাবে? মানে এটা না, আমার মনে হয় যে এটা আমরা ভালোর দিকেই যাব। এখন কি মানে কারেন্ট সিচুয়েশনে কি তাই মনে হচ্ছে শফিক ভাই আপনার? আমরা ইভেনচুয়ালি ভালোর দিকে যাব। আমাদের সাথে আমরা দুইটা দেশই, আমরা তো বললাম না, আমার এমন একটা অবস্থা, তার সাথে আমার লিঙ্গুইস্টিক মানে ভাষাগত বা কালচারাল, রিলিজিয়াস অনেক দিকে, ইভেন এই যে জিওগ্রাফিক্যালি আমরা ওর সাথে, ইন্ডিয়ার সাথে আমাদের 54টা নদী শেয়ার করি। অনেক অনেক জায়গায় আছে যে ওই পারে হচ্ছে একই পরিবারের একটা গ্রুপ এই পাশে, ওর একটা গ্রুপ ওই পাশে, আছে না? এটা তো আছে। তো আমরা চাই যে আসলে সত্যিকার অর্থে এটা ভালো সম্পর্ক, দুই দেশের জন্য এটা মঙ্গল। কিন্তু আমরা যখন বলি যে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেব বা আমাদের আমরা কি এরকম দায়িত্বশীল কথা বলেছি? আমাদের সরকার বলেনি, কিন্তু বাংলাদেশের কোনো কোনো পক্ষ থেকে এটা আসছে, কে এই ধরনের বলেছে? কথাবার্তা। দেখেন, ওইখানে আপনি এগুলো যদি মনিটর করেন, ওদের ইউটিউবে কত ধরনের কথা আপনি দেখবেন। না, গুরুত্বপূর্ণ মানুষেরা বলেছে। না না, এটা সরকারে ওদের ছিল ওইখানেও এরকম আমরা, মানুষ আপনি ওদের কি যেন ত্রিপুরার রাজ ফ্যামিলির ইয়েরা বলেছে না, আপনি যাই দেখেন। তো এগুলো প্রাইভেট কে কি বললো, হু কেয়ার্স? কিন্তু বাট এটা আমরা sometimes সবার matter প্রতি করে যাচ্ছে আশা শফিক করব ভাই যে মনে এই সমস্ত বিষয়ে মানে এমন কোনো প্রোভোকেটিভ ল্যাঙ্গুয়েজ যাতে অ্যাভয়েড করা। হ্যাঁ, সস্তা পপুলারিটির তো দরকার নাই। অনেকে এখানে সস্তা পপুলারিটি দেখাইতে চান, এটার কোনো দরকার নাই। আমরা যাতে কন্ট্রিবিউট করতে পারি, সবাই শান্তিপূর্ণ আমরা কোএক্সিস্টেন্স করতে পারি দুইটা দেশ, সেটার জন্য সবাই কাজ করা উচিত। সেটা পলিটিক্যাল পার্টির লিডারই হোক, সেটা সরকারি হোক, ইয়েতে আপনি এই প্রোভোকেটিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি হয়তো বা কিছু ভালো ভিউ পাবেন, কিছু ফেসবুকে লাইক পাবেন, তো এটা তো আপনাকে কোনো কাজের কাজ হচ্ছে না, এটা তো আপনাকে কোথাও নিয়ে যাচ্ছে না। একটু মনে করিয়ে দেই যে 18 ডিসেম্বর রাতে যখন বিক্ষোভগুলো শাহবাগে সবচেয়ে জড়ো হচ্ছিল, কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তার কিছুক্ষণ পরে শাহবাগে যান 3 জন সাবেক উপদেষ্টা, তার মধ্যে 2 জন কদিন আগে পদত্যাগ করেছেন নির্বাচনে যোগ দেবেন বলে, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম। এবং তারা ওখানে যে ভারত বিরোধী বক্তব্য দিচ্ছিলেন, আগ্রাসন বিরোধী, এবং তারা স্লোগান দিচ্ছিলেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এইগুলো আসলে কি ধরনের বার্তা দেয়? মানে এইগুলো কি এই বিষয়ে আমার ইনভেস্টিগেট করে না? কমেন্ট করার কিছু নাই। আমার মনে হয় যে যেখানে আছি শান্তির জন্য কাজ করা উচিত সবার। এটা কি আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বললেন নাকি? আমরা যে যেখানে আছি শান্তিটা ইম্পর্টেন্ট সবার জন্য। নির্বাচন নিয়ে আলাপ হচ্ছিল, 12 তারিখ, ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচন হচ্ছে, তো ইনশাল্লাহ 12 তারিখ খুব ভালোভাবে ইলেকশন হবে এবং আমি মনে করি বাংলাদেশে একটা পুরো জাতি এটার জন্য ওয়েট করছে। ইলেকশনের আগে মানে অস্ত্র সহিংসতা এগুলো নানা রকমভাবে কথাবার্তা হয়,
বিশেষ করে অস্ত্র নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা সবসময় থাকে বাংলাদেশে। আমি যতদূর মনে করতে পারি ইলেকশনের আগের নিয়ম হচ্ছে লাইসেন্সধারী অস্ত্র সব জমা দিয়ে দিতে হবে। এবার আমরা দেখেছি যে লাইসেন্স দেওয়াধারী অস্ত্র তো জমা চাওয়াই হয়নি, বরঞ্চ লাইসেন্স দেওয়ার একটা উদ্যোগ না হয়েছে। এটা হলো কেন তাহলে? কেউ কেউ ইনসিকিউর ফিল করছেন, তো সেই জন্য ওনারা তো চাচ্ছেন যে তাকে যেন কিন্তু protection দেওয়া হয়। কিন্তু সেটা কি নির্বাচনের আগে আসলে কোনো ভালো বার্তা যায়? না, এটা আপনি যেটা বলছেন সেটা সিকিউরিটি ওয়াইজ সিকিউরিটি এজেন্সিগুলো ভালো আপনাকে ব্যাখ্যা দিতে পারবে। বাট যদি কেউ মনে করেন যে না, আমি একটা গান লাইসেন্স নিলে আমি সিকিউর থাকবো, সেটা তো অবশ্যই মানে সেটা আমাদের ভেবে দেখা উচিত যে উনি গান লাইসেন্স দিলেই, কারণ আমরা তো সবাইকে গানম্যান দিতে পারবো না, সবাইকে তো প্রোটেকশন দিতে পারবো না। আপনি কি ধরেন যারা ইলেকশন করছে ৩০০টা আসন, প্রতিটা আসনে যদি ১০ জন করেও কন্টেস্ট্যান্ট থাকেন, তাহলে ৩,০০০ লোককে কি আমি গানম্যান দিতে পারবো? এটা তো সম্ভব না। প্লাস পলিটিক্যাল পার্টি আছে, তাদের লিডার আছে, সবাই তো আর ইলেকশন করবেনও না। তো সেই ক্ষেত্রে এটা আমি জানি না, এটা এই বিষয়টা সত্যিকার অর্থে আমি এখনও জানি না যে অনেকে কি গান লাইসেন্স চেয়েছেন কিনা, এই বিষয়টা আমি এখনও জানি না। না, এটা কয়েকজনকে সম্ভবত দেওয়া হয়েছে যতদূর আমি জানি। আমি এই মুহূর্তে ঠিক নামগুলো মনে করতে পারছি না। স্বরাষ্ট্র উপদেষ্টা কালকে একটা প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন, নাম রিভিল করেননি, কয়েকজনের কথা বলেছেন যে তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে। বাংলাদেশে নানা রকম দেশের, যেমন পাকিস্তান, চীন, ইভেন টার্কির কথা আমরা শুনছি যে ইন্টারেস্ট, মানে আমরা বাংলাদেশ এখন তাদের ইন্টারেস্টের কারণ আর কি। সো মানে এই ব্যাপারগুলো আসলে ডিল কিভাবে হচ্ছে বা হয়? না, আমরা যেটা দেখছি যে অনেকগুলো রিপোর্ট আসছে, এগুলো শুধু মাঝে মধ্যে এইগুলো রিপোর্ট পড়ে হাসিও আসে, কেন অনেক যে ধরনের প্রেডিকশন করেন, যে ধরনের মানে কথা বলতে চান, আদৌ কি এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটে কিনা। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা সুসম্পর্ক দরকার, যে গভর্নমেন্টই আসুক না কেন। ইন্ডিয়ায় ওদের যে ধরনের গভর্নমেন্টই থাকুক আর আমাদের এখানে যে ধরনের গভর্নমেন্টই থাকুক, এটা কারণ আমার আপনি দেখেন 3/4 জায়গা জুড়ে ইন্ডিয়া আছে আমার যে বর্ডারের। তা আমি তো আমার ভবিষ্যৎ আমি যাই করি না কেন, ইন্ডিয়া তো আর এই বাইরে চলে যাচ্ছে না, আর আমিও তো বাইরে চলে যাচ্ছি না যে আমি একটা বড় ৩০০ ফুট উঁচু দেয়াল দিয়ে সব আটকে দিলাম, তা তো হয় না। এটা তো মানে পুরোটা তো একটা সাউথ এশিয়ার অন্তর্ভুক্ত, ঠিক না? এই পুরো কমিউনিটি আমরা সবাই সাউথ এশিয়ান কমিউনিটি। তো এই জায়গাটা আমার মনে হয় যে এক ধরনের যেহেতু কিছু কিছু টেনশন কাজ করে, ওইটা দিয়ে অনেকে আবার ওভার স্ট্রেচ করেন। অপিনিয়নগুলো যখন দেন ওভার স্ট্রেচ, একে নিয়ে আসেন যে এরা অপারেট করছে, ওকে অপারেট করছে, এই এজেন্সি অপারেট করছে এসে। আসলে কি অপারেট করে? আমি তো তেমন একটা কিছু পাইনি। আমরা এমন কোনো ডিসিশন নিয়েছি যেই ডিসিশনটা ধরেন দেশের মানে এই কোনো এজেন্সি বা এইগুলোকে কেন্দ্রিক আপনার কোনো মনে হচ্ছে যে না একে আমি ফেভার করছি, ওকে ফেভার করছি, তা তো না। না, মাঝে মাঝে শুনলে মনে হয় যে এজেন্সি, মানে আমার কাছে এগুলো সাইফাই থ্রিলার মুভির মতো লাগে। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি হ্যাঁ, নিজে এগুলো অত লেখে অনেকে মজা পান, তাদের হাত নিষ্পিস করে। অনেকে আবার দেখি অনলাইনে, এই অনলাইন বা ইউটিউবে যে সমানে এই ধরনের মানে আধা ঘন্টা ধরে একটানা বলে যান, পুরো জিনিসটা ভ্যাকুয়াস, কিচ্ছু নাই ওইখানে। এখন এগুলো বলে অনেকে দেখবেন যে সারা জীবন, জানেন ভাই এটা তো জিওপলিটিক্যাল একটা বিষয়, মানে এমন একটা জিওপলিটিক্যাল মানে কত কঠিন একটা বিষয়, কোনো কঠিনই না। সবচেয়ে মূল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে, যেটা স্যার বারবার চেষ্টা করেছেন, আমাদের উই শুড এমার্জ অ্যাজ এ সাউথ এশিয়ান ফ্যামিলি। আমরা সার্কের অন্তর্ভুক্ত সবাই মিলে একসাথে থেকে তাহলে টেনশনগুলো মরে। এমন একটা দিন আমাদের দেখা দরকার যেখানে আমি এইখান থেকে ড্রাইভ করে আমি মুলতানে গেলাম, বা আমি কাশ্মীরে গেলাম, বা আমি ইয়েতে গেলাম কি জন্য কেরালায় গেলাম, বা আমি ধরেন কি জন্য আমার একটা ফেরি সার্ভিস থাকলো চিরাং টু মালদ্বীপ বা চিরাং টু কলম্বো। আমরা তো ভাই ইন্ডিয়ায় যাইতে পারতেছি না, টুরিস্ট ভিসা পাচ্ছি না। এইটাই আমাদের এইখানে তো আমি বলবো যে আপনাদের ব্যর্থতা আছে। আমি ভিসা পাই না কেন? এই জায়গাটা আমাদের কোনো ব্যর্থতা নেই। সরকার এনশিওর করবে যে আমরা যাতে যাইতে পারি। আমরা তো, আমি কি ভিসা দেওয়ার মালিক তো আমি না। না, কিন্তু আপনি নেগোশিয়েট করার মালিক। আমরা তো চাই যে বাংলাদেশের প্রত্যেকটা লোক ভিসা পাক। আমরা তো চাই যে এই যে বাইরে যেতে চায় সবাই ভিসা পাক, কিন্তু সেটা তো আর আমার ইচ্ছার উপরে ডিপেন্ড করে না। এটা তো যে রাষ্ট্র আপনাকে এন্ট্রি দিবে তার উপর
এরকম। না, ফ্রেন্ডশিপটা পুনর্স্থাপন করার দায়িত্ব তো আছে। মানে সেইখানে আমরা তো আপনারা কি করেছেন? আমি বলব যে এই বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। না, আমি আপনার কাছে গেলাম যে আমি আপনার ফ্রেন্ডশিপ চাই। এখন আপনি যদি আমার ফ্রেন্ডশিপ না চান, না, তাহলে আমি তো অবস্থাটা আর কি জোর ইন্ডিয়া করেই একেবারেই চাচ্ছে না, আমরাই চাচ্ছি শুধু, এরকম কি? সেটা আমি জানি না। আমরা অবশ্যই আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে। আপনার আমাদের ট্রেড দেখেন, ট্রেডের না, ভলিউম সেটা কিন্তু তো খারাপ থাকতেই না। হয়, আমরা একদম গায়ে, গায়ে দেশ। এবং ইদানিং আমার মনে হয় ভিসার সংখ্যাও কিন্তু অনেক বেড়েছিল। মেডিকেল ভিসা শুধু। হ্যাঁ, তারপরে অনেক বাংলাদেশের বেশিরভাগ লোক ইন্ডিয়াতে মেডিকেল কারণেই যান। হ্যাঁ, 60 আত্মীয়স্বজনের সাথে দেখা করতে যায়, 60 ট্যুরিজম বাট কাজে, বলো না? 60-70% মেডিকেল রিজনে যান। এই যে যারা আত্মীয়স্বজনের সাথে দেখা করতে যায়, তো তারা তো নিশ্চয় আর যেতে পারছেন না বা আসতে পারছেন না। বাংলাদেশেও তো মনে হয়, আমি জানি না, ওখানে বাংলাদেশেও তো একইভাবে এখন ভিসা বন্ধ আমরা করে আশা দেওয়া করছি হচ্ছে। এই সিচুয়েশনগুলো খুব দ্রুত ভালো একটা জায়গায় যাবে। শুভকে শেষ করি, আজকে আসলে অনেক লম্বা হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ এখানে আসার জন্য। আমি আসলে শফিক ভাইয়ের কাছে আমি বিশ্বাস করি যে আমি যতগুলো প্রশ্ন করতে চেয়েছি সবগুলো প্রশ্ন করতে পেরেছি। এখন উত্তর কতটা উনি দিয়েছেন, কতটা গ্রহণযোগ্য দিয়েছেন, এটা আপনারাই বিচার করবেন। কথা চলুক আজ এ পর্যন্তই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা এই আলাপ করে কি অর্জন করলাম, শফিকুল আলম আমাদের প্রশ্নের কতটা জবাব দিতে পারলেন। ধন্যবাদ।